শান্ত স্বভাবের কর্মঠ নাজিব পেশায় একজন মালয়ালি মজুর। সবুজে ঘেরা গ্রামে স্ত্রী শ্রেণুকে নিয়ে তার সুন্দর রঙিন গোছানো জীবন। তাদের জীবন সুন্দরভাবেই কাটছিল, কিন্তু বিপত্তি আসে যখন নাজিব কাজের জন্য আরবে যায় আর সেখানকার একটি তপ্ত মরুভূমিতে ফেসে যায়, যে অঞ্চলে দূর দূরান্তে ছিল না কোনো জনবসতি আর না ছিল কোনো জলের চিহ্ন। মধ্য মরুভূমিতে মানুষের মৃত্যুতে শরীর নিয়ে টানাটানি করে চিল শকুনের দল, যেখান থেকে ফিরে আসা এক প্রকারে অসম্ভব। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এক দুর্ধর্ষ মুভির কাহিনী নিয়ে আজ হাজির হয়েছি। মুভির প্রত্যেকটা দৃশ্য লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি আশা করব তোমরা এই মুভির কাহিনী শেষ অবধি দেখবে। তাহলে চলো কাহিনীর মূল প্লটে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই সৌদির এয়ারপোর্টে নাজিব এবং তার ছোট ভাই হাকিমকে দেখানো হয়। তারা ভারত থেকে সৌদিতে কাজ করার জন্য আসে। তো এয়ারপোর্টে আসার পরে তারা নিজেদের শেখকে খুঁজতে শুরু করে। তখনই তারা দেখে যে এয়ারপোর্টে একজন শেখ আসেন এবং শ্রীলঙ্কা থেকে আসা মজুরদের এসি বাসে নিজের সঙ্গে নিয়ে যান। তাদের দেখে নাজিব এবং হাকিম এটাই ভাবে যে তাদের শেখ কেন এখনও এয়ারপোর্টে এলো না। অনেক সময় ধরে অপেক্ষা করার পরে তারা সেই এয়ারপোর্টে কর্মরত এক ব্যক্তিকে তাদের শেখের নাম্বার দিয়ে অনুরোধ করে যে তিনি যেন তাদের শেখকে একবার ফোন করে জেনে নেন তিনি এখন কোথায় আছেন। এবার সেই ব্যক্তি তাদের শেখকে ফোন করে, কিন্তু ফোন রিং হলেও সেই শেখ ফোন রিসিভ করে না। ব্যক্তিটি নাজিব এবং হাকিমকে বলে যে আজ তো শুক্রবার, সব শেখই প্রায় আজ হলিডেতে থাকেন। তোমরা চিন্তা করো না, হয়তো উনি ট্রাফিক জ্যামে আটকে গেছেন, একটু অপেক্ষা করো, উনি যখন তোমাদের আসতে বলেছেন নিশ্চয়ই কিছুক্ষণ পর তোমাদের নিয়ে যাবে। তো দুই ভাই নিরুপায় হয়ে এয়ারপোর্টে তাদের শেখের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সকাল থেকে সন্ধে হয়ে যায়, কিন্তু তাদের শেখ সেখানে আসে না। কিছু সময় পরে তারা দেখে একজন শেখ এয়ারপোর্টে এসে কাউকে খুঁজছেন। তো নাজিব এবং হাকিম ভাবে হয়তো এটাই তাদের শেখ। তখন সেই শেখ দুই ভাইয়ের কাছে আসে এবং তাদের সাথে আরবি ভাষায় কথা বলতে শুরু করে। এদিকে নাজিব এবং হাকিম তো আরবি ভাষা জানতই না, হাকিম কিছুটা হিন্দি জানতো। হাকিম এবং নাজিবের ভাষা বুঝতে না পেরে সেই শেখ সেখান থেকে চলে যায়। আর আবারও দুই ভাই তাদের শেখের অপেক্ষায় লেগে থাকে। কিছু সময় পরে সেখানে আবারও সেই শেখ তাদের কাছে আসে এবং তাদের পাসপোর্ট আর বাকি আইডেন্টিটি কার্ড চেক করতে শুরু করে। আর আরবি ভাষার মাধ্যমে তাদের ইশারা করে দূরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠতে বলে। হাকিম এবং নাজিব ভাবে যে হয়তো এটাই তাদের শেখ। তারাও শেখের ইশারা মতো সেই ট্রাকে উঠে পড়ে। সেই সময় তাদের মনে একটা বিষয়ে খটকা লাগে। তারা ভাবে যে শ্রীলঙ্কা থেকে আসা মজুরদের এসি বাসে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের এই ট্রাকে করে কেন নিয়ে যাওয়া হচ্ছে। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই তারা ট্রাকে উঠে পড়ে এবং শেখ তাদের দুইজনকে নিয়ে নিজের ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুটা রাস্তা যাওয়ার পরে নাজিব হাকিমকে বলে যে এইসব ব্যস্ততার মধ্যে বাড়িতে খবরই দেওয়া হয়নি, মা হয়তো খুব চিন্তা করবে। তো হাকিম সেই শেখকে গাড়ি থামাতে বলে এবং বলে আপনি আমাদের নিকটের কোনো ফোন বুথের কাছে নিয়ে চলুন, আমাদের বাড়িতে খবর জানানো খুব প্রয়োজন। কিন্তু সেই শেখ বলে আরে এইভাবে চলন্ত গাড়ি থেকে উঁকি মেরো না, একটা বিপদ হয়ে যাবে। এবং সেই ব্যক্তি তাদের দুইজনকে ধমকে গাড়ির মধ্যেই বসিয়ে দেয়। এবার তখনই নাজিব এবং হাকিমের গাড়ির পাশ দিয়ে অন্য একজন শেখ গাড়ি নিয়ে পেরিয়ে যেতে থাকে। তারা হাকিমের শেখকে আরবি ভাষায় জিজ্ঞাসা করে যে ওদের কি মার্কেটে নিয়ে যাচ্ছ। বয়স্ক শেখ মিথ্যা করে বলে আরে না না, ওদের শরীর খুব খারাপ, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর একটা দীর্ঘ রাস্তা অতিক্রম করে শেখ তার গাড়ি একটি মরুভূমিতে নিয়ে এসে থামায়। নাজিব এবং হাকিম তো হতবাক। তারা গাড়ি থেকে নেমে শেখকে বলে আমাদের তো টাউনে যাওয়ার কথা ছিল, আপনি আমাদের এই মরুভূমির প্রান্তরে কেন নিয়ে এলেন। কিন্তু শেখ তাদের দুই ভাইয়ের কথায় কোনো পাত্তা দেয় না। বয়স্ক শেখ অন্য এক শেখকে ডাকে এবং বলে তুমি এই ছোট ছেলেটিকে তোমার কাছে রাখো, আমি কাল সকালে তোমার সাথে দেখা করব। সেই বয়স্ক শেখ হাকিমকে তার দাদার থেকে আলাদা করে অন্য এক শেখকে বিক্রি করে দেয়। নাজিব হাকিমকে বলে
যে তুমি হিন্দি, তামিল, ইংলিশ যা ভাষা পারো সেই ভাষায় সেকে বোঝাবার চেষ্টা করো যে আমরা এই মরুভূমিতে কাজ করার জন্য আসিনি। হাকিম ভাঙা ভাঙা তামিলে বলতে শুরু করে যে দেখুন, আমরা হয়তো ভুল করে এই জায়গায় চলে এসেছি, আপনি আমাদের এয়ারপোর্টে ছেড়ে আসার ব্যবস্থা করুন। কিন্তু বয়স্ক শেখ হাকিমের কোনো কথার উত্তর দেয় না এবং তাকে জোর জবরদস্তি অন্য শেখের কাছে দিয়ে দেয়। নাজিব খুব অসহায় হয়ে বলে যে দেখুন, আমরা একসাথেই থাকতে চাই, আমাদের একটা রুম হলেই চলবে। কিন্তু শেখ নাজিবকে মারতে মারতে গাড়িতে তোলে। হাকিম তার দাদার থেকে চিরতরে আলাদা হয়ে যায়। একটা দীর্ঘ পথ অতিক্রম করে নাজিবের গাড়ি এসে পৌঁছায় মরুভূমির অন্য এক প্রান্তে। এখানে আরও এক শেখ থাকে। তো বয়স্ক শেখ সেই ব্যক্তিকে বলে যে দেখো, আমি তোমার জন্য একজন মজুর এনেছি, তুমি ওকে তোমার কাছে রেখে দাও। নাজিব তার নিজের ভাষায় তাদের অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু সেই আরবি শেখ তার কোনো ভাষাই বুঝতে পারে না। নাজিব তার নতুন মালিককে ইশারা করে বলে যে দেখুন, অনেকটা সময় বাবদ আমি আমার বাড়িতে কোনো খবর দিতে পারি নাই, একটা ফোন করার ব্যবস্থা করে দিন আমাকে। কিন্তু এই শেখ নাজিবকে পাত্তাই দেয় না। এবার সেই জায়গায় একজন হিন্দি ভাষী ব্যক্তি উপস্থিত থাকে। মরুভূমির শীতল হাওয়াতে সেই ব্যক্তি একটা চাদর জড়িয়ে বসে থাকে। নাজিবকে দেখা মাত্রই সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, আরে ভাই, তুমি কে আর এখানেই বা কী করে এলে? তুমি কি জানো না এখানে কি কাজ করানো হয়? নাজিব তার কোনো ভাষায় বুঝতে পারে না। দীর্ঘ পথ অতিক্রম করায় নাজিব তৃষ্ণার্ত ছিল, যে কারণে নাজিব ইশারায় সেই ব্যক্তির কাছ থেকে জল চায়। তো সেই ব্যক্তি নাজিবকে একটি জলের ড্রাম দেখিয়ে দেয়। নাজিব তৎক্ষণাৎ সেই জল পান করে নিজের প্রাণ ফিরে পায়। সে সেখানেই কিছুক্ষণ শুয়ে পড়ে। ঠিক তখনই তার কাছে একটি উট চলে আসে। হঠাৎ এইভাবে তার নিজের কাছে একটি উট দেখে নাজিব খুব ভয় পেয়ে যায়। এদিকে মরুভূমির শীতল বালিতে তার শরীর জমতে শুরু করে। নাজিব হিন্দিভাষী লোকটির কাছে জিজ্ঞাসা করে যে আমি এখানে কোথায় ঘুমাতে পারি। লোকটি বিড়বিড় করে কিছু একটা বলে। নিরুপায় হয়ে নাজিব সেই শেখের তাঁবুতে গিয়ে সেখানে ঘুমানোর চেষ্টা করে। তাঁবুর বাইরের তুলনায় এখানে ঠান্ডা কিছুটা কম। একদিকে ঠান্ডা বাতাস, অন্যদিকে নিচে বালির বিছানা। নাজিবের শরীরে কোনো ভারী পোশাকও থাকে না। তার মধ্যেই নাজিব যেমন করে হোক নিজেকে মানিয়ে ঘুমানোর চেষ্টা করে। কাহিনী এবার সেখান থেকে কিছুটা পূর্বের প্রেক্ষাপটে চলতে থাকে। আসলে নাজিব তার গ্রামে নদী থেকে বালি সংগ্রহ করার কাজ করত। সেখান থেকে যৎসামান্য যা পয়সা আসতো সেটা দিয়েই সে তার সংসার চালাতো। এবার একদিন বালি সংগ্রহ করাকালীন নাজিব তারই এক বন্ধুর হাতে গালফের সিগারেট দেখতে পায়। আসলে সেই বন্ধুর কোনো এক আত্মীয় গালফে কাজ পেয়ে অনেক ধনী হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই নাজিবেরও এবার উৎসাহ জাগে। তাই নাজিব তার বন্ধুকে জিজ্ঞাসা করে যে গালফে যাওয়ার জন্য কেমন খরচা হয়। বন্ধু বলে মোটামুটি 20,000 টাকায় ভিসার ব্যবস্থা হয়ে যাবে। তুমি যদি যেতে চাও, আমার একজন জানাশোনা ব্যক্তি আছে, সে তোমার সমস্ত ব্যবস্থা করে দেবে। নাজিব বলে, আরে ভাই, আমার কাছে এত পয়সার কোথায় আছে, একমাত্র বাড়ি বিক্রি করলেই তবে এই সমস্ত টাকার জোগাড় করা সম্ভব। বন্ধু বলে যে বাড়ি বেচারই বা কি প্রয়োজন, বন্ধকও রাখতে পারো। আর গালফে গিয়ে যদি একটা কাজ জোগাড় করতে পারো, 2 মাসের মধ্যেই তোমার সমস্ত টাকা চলে আসবে, তোমার সব ঋণও শোধ হয়ে যাবে। সবাই তো এটাই করে। 4-5 বছরের জন্য ওখানে গিয়ে প্রচুর টাকা ইনকাম করে দেশে ফিরে এসে একটা ব্যবসা শুরু করে দেয়। তুমি যেতে চাইলে বলো, আমি আমার মামার সাথে কথা বলবো। তো কিছুদিন পরে নাজিব 30,000 টাকার বিনিময়ে তার বাড়িটিকে বন্ধক রেখে দেয় আর গালফে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। নাজিবের বন্ধু তাকে তার মামার কাছে নিয়ে যায়, যিনি গ্রামের ছেলেদের গালফে কাজ করানোর ঠিকাদারি নিয়ে থাকেন। নাজিবের কাছে পয়সা নিয়ে মামা বলেন যে বম্বে গিয়ে সেখানকার এজেন্টকে 10,000 টাকা দিতে হবে। তুমি চিন্তা করো না, তারপরে তোমার লাইফ একদম সেটেল হয়ে যাবে। পরবর্তী দৃশ্যে আমরা নাজিবের পরিবারকে দেখি। মা, ভাই এবং স্ত্রী শ্রেণুকে নিয়ে নাজিবের সুখী পরিবার। শ্রেণুর 2 দাদা দুবাইয়ে কাজ করে বর্তমানে তাদের অবস্থা বেশ সচ্ছল। সেই তুলনায় নাজিবের পরিস্থিতি অনেকটাই সঙ্গীন। এখানে আমরা এটাও জানতে পারি যে নাজিবের স্ত্রী শ্রেণু বর্তমানে গর্ভবতী। নাজিবের গালফ যাওয়ার কথা শুনে শ্রেণু এবং নাজিবের মা তার জন্য নানান ধরনের খাবার বানাতে শুরু করে, যাতে বিদেশ
এসে গিয়েও নাজিব কিছুটা বাড়ির খাবার পায়। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। তাঁবুর মধ্যে যখন নাজিব তার পুরনো কথা ভাবতে ভাবতে প্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, ঠিক তখনই সেই শেখ এসে লাথি মেরে নাজিবকে তাঁবু থেকে বের করে দেয়। শেখ নাজিবকে গালিগালাজ করে বলে যে তুই আমার চাকর হয়ে আমার বিছানায় কি করে শুতে পারিস, যা বেরিয়ে যা আমার তাঁবু থেকে। নাজিব খুব অসহায় হয়ে বলে যে শেখ বাইরে ভীষণ ঠান্ডা, আমি কি করে বাইরে ঘুমাবো, কিন্তু শেখ তার কোনো কথার পাত্তা দেয় না। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নাজিবের তার পরিবারের কথা ভীষণভাবে মনে পড়ে যায়। নাজিব তার ব্যাগ থেকে শ্রেনুর বানানো সেই আচারের কৌটো বের করে তার ঘ্রাণ নিতে শুরু করে। সে অনুভব করে যে সেই এই মরুভূমির প্রান্তরে একা নয়, বরং তার পরিবার তার সঙ্গে আছে। যাই হোক, রাত্রি যেমন করে হোক কেটে যায়। এদিকে সকাল হতেই নাজিব দেখে সেই বয়স্ক ভৃত্যটি ছাগলের দুধ দোয়াচ্ছে। নাজিবকে দেখা মাত্রই সেই ব্যক্তি ইশারায় তাকে কাছে ডাকে। নাজিব আদৌ হিন্দি আদৌ ইংরাজিতে নিজের পরিচয় দেয়। নাজিব সেই লোকটিকে জিজ্ঞাসা করে আপনার নাম কি। লোকটি বলে আরে ভাই, আমার তো নিজের নাম মনে নেই। লোকটি এটাও বলতে পারে না যে সে এখানে কত বছর যাবৎ আছে। কথা বলতে বলতে সেই ব্যক্তি নাজিবকে এক জার দুধ দিয়ে সেই আরবি শেখকে দেওয়ার জন্য বলে, কিন্তু নাজিব লোকটির ভাঙাচোরা ভাষা বুঝতে পারে না। সে ভাবে হয়তো এই সহৃদয় ব্যক্তি তাকে এই দুধ খাওয়ার জন্য দিয়েছে। নাজিব দুধ খেতে শুরু করে দেয়। এটা দেখে সেই বয়স্ক ভৃত্য নাজিবকে খুব অপমান করে, বলে আরে ভাই, আমি কখন এই দুধ তোমাকে খেতে বললাম, এই দুধ তোমার শেখকে গিয়ে দিয়ে এসো। বারবার বোঝানোর পরে নাজিব তার কথা বুঝতে পারে এবং সেই দুধ নিয়ে শেখের কাছে যায়। এবার কিছু সময় পরে সেই বয়স্ক শেখ সেখানে আসে। নাজিব তার হাল ছাড়ে না। সে আবারও নিজের ভাষায় কখনো ইশারার মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করে যে দেখুন, আমি শহরে কাজ করার জন্য এসেছিলাম। আমাকে বলা হয়েছিল কোনো কোম্পানিতে আমাকে কাজ দেওয়া হবে, ভালো খাওয়া দাওয়ার সঙ্গে ভালো সুযোগ সুবিধার কথা বলে অনেকগুলো টাকা নিয়ে আমার ভিসার ব্যবস্থা করা হয়। আমার সঙ্গে বেইমানি করা হয়েছে, দয়া করে আমাকে এয়ারপোর্টে ছেড়ে আসুন। কিন্তু সেই বয়স্ক শেখ নাজিবের কাঁধে মালের ব্যাগ চাপিয়ে ধমকে তাকে তাড়িয়ে দেয়। নাজিব বুঝে উঠতে পারে না কিভাবে সে দুই শেখকে এটা বোঝাবে যে সে তার বাড়ি বন্ধকে রেখে শহরে কাজ করতে এসে এইভাবে ফেসে গেছে। ঠিক তখন বয়স্ক শেখ একজোড়া পুরনো জুতো এবং জামা নাজিবের মুখে ছুঁড়ে মারে। নাজিব বুঝে যায় যে এরা তাকে এখানে এই বয়স্ক হিন্দিভাষী লোকটির মতোই দাস করে রাখতে চাইছে। নাজিব দৌড়ে তার ভিসা নিয়ে সেখানে আসে। সে বলে দেখুন, আমার ভিসাও আলাদা, আপনি চাইলে আমার এজেন্টের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু সেই বয়স্ক শেখ খুব চালাকের সঙ্গে এজেন্টের নাম্বার নিয়ে সেই পেপার ছিঁড়ে দেয়। এক নিমেষে নাজিবের এই তপ্ত মরুভূমি ত্যাগ করার সমস্ত আশাও মাটিতে মিশে যায়। বেচারা নাজিব খুব কাঁদতে শুরু করে। সে খুব করুণ সুরে অসহায় হয়ে বলে যে ভাই, আপনারা এটা কি করলেন? ওগুলোই আমার একমাত্র সম্বল ছিল দেশে ফেরার। তারা নাজিবের কোনো কথাই কান দেয় না। নাজিব অসহায়ের মতো মরুভূমিতে একা দাঁড়িয়ে থাকে। সে বুঝে যায় বয়স্ক হিন্দিভাষী লোকটির মতো তারা তাকে এখানে রেখে দিতে চায়। কিছু সময় পরে সেই বয়স্ক শেখ তার সঙ্গীকে নিয়ে টেন্টে রুটি খেতে থাকে। বেচারা নাজিব দূরে বসে থাকে। শেখ একটি রুটি দেখিয়ে নাজিবকে ইশারায় ডাকে। খাবার দেখে দীর্ঘ সময়ের ক্ষুধার্ত নাজিব সেখানে গিয়ে পৌঁছায়। তবে রুটির সাথে ছিল না সেখানে কোনো তরকারি, আর না থাকে কোনো ডাল। শেখ নাজিবকে ইশারা করে বলে যে এই রুটি জলে এইভাবে ভিজিয়ে খেতে হয়। বেচারা ক্ষুধার্ত নাজিব খুব কষ্ট করে জলে রুটি ভিজিয়ে নিজের খিদে মেটায়। কিছু সময় পরে নাজিব সেই বয়স্ক ভৃত্যের কাছে যায়, যে ব্যক্তি কিছুটা দূরে ভেড়া চড়াচ্ছিল। নাজিব সেই ব্যক্তিকে বলে ভাই, এখান থেকে মেন রোড কত দূরে? লোকটি বলে রোড তো এখান থেকে অনেক দূরে, আমি নিজেও জানি না রোড কত দূরে, অনেক সময় কেটে গেছে, আমি রোড দেখিনি। লোকটা এটাও জানে না যে সে কত বছর যাবৎ এই মরুভূমিতে আছে। যাই হোক, সেই মরুভূমিতেই একটি ভাঙা গাড়ি পড়ে থাকে। রাত হতেই নাজিব সেই গাড়িতে কষ্ট করে ঘুমাতে যায়। নাজিব তার পকেট থেকে পাসপোর্টের ছেঁড়া টুকরোগুলো বের করে জোড়া লাগাতে শুরু করে, কিন্তু সে ব্যর্থ হয়।
চাঁদের দিকে তাকিয়ে নাজিবের তার স্ত্রী শ্রেনুর কথা মনে পড়ে যায়। বিদেশে যাওয়ার আগে শ্রেনু নাজিবকে বলেছিল, যদি আমার সাথে তোমার রোজ ফোনে কথা না হয় তবে তুমি রোজ চাঁদের দিকে তাকিয়ে থেকো। তুমি জেনো আমিও রোজ রাতে এইভাবে চাঁদের দিকেই তোমার জন্য তাকিয়ে থাকবো। কাহিনী আবারও অতীতে ফিরে যায়। এখানে আমাদের নাজিব এবং তার স্ত্রীকে দেখানো হয়। শ্রেনুর একটাই স্বপ্ন ছিল যে যখন নাজিব গালফ থেকে টাকা পয়সা রোজগার করে ফিরে আসবে তখন তারা একটি ছোট্ট ঘর বানাবে, সেই সঙ্গে তাদের আগত সন্তানকেও স্কুলে ভর্তি করবে, বাকি টাকায় একটা বোট কেনা হবে। এরকমই ছোট ছোট স্বপ্নের কথা শ্রেনু তার স্বামীকে জানায়, আর তারা তাদের আগত সন্তানের নামও ঠিক করে ফেলে। এবার সেদিন চলেই আসে যখন নাজিবকে তার দেশ তার গ্রাম ছেড়ে গালফের উদ্দেশ্যে পাড়ি দিতে হয়। নাজিবের সাথে তার ভাই হাকিমও গালফে যাওয়ার জন্য ট্রেনে চেপে পড়ে। সেই দৃশ্য খুবই ইমোশনাল ছিল। অন্তঃসত্ত্বা স্ত্রী এবং মাকে ছেড়ে দুই ভাই সংসারের সুখ কেনার জন্য বিদেশে রওনা দেয়। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। নাজিব একটি কোনায় গিয়ে টয়লেট করতে থাকে। ঠিক তখনই সেই বয়স্ক শেখ এসে নাজিবকে লাথি মেরে তার কাছ থেকে জল নিয়ে চলে যায়। নাজিব বলে, আরে এখন আবার আমি কি করলাম? আমি কি টয়লেটও করতে পারবো না? আর জল ছাড়া আমি গোপনাঙ্গ কীভাবেই বা পরিষ্কার করব? শেখ তো নাজিবের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তখন সেই বয়স্ক বৃদ্ধ নাজিবকে বলে যে আরে ওরা এই মরুভূমিতে জল কিনে নিয়ে আসে, আর তুমি যদি এইভাবে জল টয়লেট করার জন্য নষ্ট করো তাহলে তো ওরা তোমাকে মারবেই। নাজিব বলে, তাহলে আমি পরিষ্কার কি করে করব? সেই ভৃত্য বলে, কিছু করার নেই বাবা, তুমি বালি দিয়েই পরিষ্কার করে নাও। কিছু সময় পরে এক ব্যক্তি ট্যাঙ্কি ভর্তি করে জল নিয়ে আসে। নাজিব সেই ব্যক্তির কাছেও অনুরোধ করে যে ভাই তুমি আমাকে এই জায়গা থেকে নিয়ে চলো, আমি এখানে খুব খারাপভাবে ফেঁসে গেছি। তো নাজিব যখন সেই ছেলেটির কাছে কাকুতি মিনতি করতে থাকে সেই বয়স্ক শেখ এসে তাদের কাছে নাজিবকে অপমান করতে শুরু করে দেয়। সে নাজিবকে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছো? শেখ রেগে গিয়ে তার বেল্ট খুলে নাজিবকে মারতে থাকে। নাজিব নিজেকে বাঁচানোর জন্য শেখকে বাধা দিলে বয়স্ক শেখ তার বন্দুক এনে নাজিবকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, আর সেই বন্দুকের বাট দিয়ে নাজিবের মাথা ফাটিয়ে দেয়। বেচারা নাজিব অসহায় হয়ে সমস্ত অত্যাচার সহ্য করে এবং তার চোখে ভেসে ওঠে তার ফেলে আসা সোনালি জীবনের দিনগুলো। নাজিব বর্তমানে এই মরুভূমিতে এক ফোঁটা জলের জন্য এত কষ্ট পাচ্ছে, অথচ যখন সে তার গ্রামে ছিল প্রায় সে তার স্ত্রীকে নিয়ে নদীতে স্নান করত। নদীর জলের মধ্যে ঘনিষ্ঠতা অন্য মাত্রা পেত, জলেরও কমতি ছিল না। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। একটি করে দিন কাটতে থাকে। এবার একদিন নাজিব যখন এক জায়গায় ঘুমাচ্ছিল সেই শেখ এসে নাজিবকে ওঠায় এবং ভেড়ার দুধ আনতে বলে। নাজিব বলে, স্যার আমি তো দুধ দোয়াতে পারি না, তাছাড়া ওই কাজ তো ওই বয়স্ক ব্যক্তি করতেন। কিন্তু সেই ব্যক্তিকে নাজিব কোথাও আর দেখতে পায় না। তো নিরুপায় হয়ে সে নিজেই ভেড়ার দুধ দোয়াতে চলে যায়, আর তারপর নাজিব সেই ভেড়াগুলিকে নিয়ে চড়াতে চলে যায় যেমনটা সেই বয়স্ক লোকটি করত। এর মাঝে দুটি ভেড়া নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। তো নাজিব পশু দুটির কাছে গিয়ে এদের থামানোর চেষ্টা করে, কিন্তু ভেড়া দুটি রেগে গিয়ে নাজিবকে এমন ধাক্কা মারে যে নাজিবের কোমর ভেঙে যায়। যন্ত্রণায় তার প্রাণ বেরিয়ে আসার উপক্রম হয়। ঠিক তখনই সেই বয়স্ক শেখ এসে গুলি চালাতে শুরু করলে সমস্ত ভেড়াগুলি সরে যায়। শেখ নিচে এসে নাজিবকে লাথি মেরে ওঠাতে শুরু করে। নাজিব তার নিজের ভাষায় শেখকে বলে যে আমার উঠে দাঁড়ানোর বা চলার ক্ষমতা নেই, দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে চলুন। কিন্তু শেখ বলে, তোমার এই সমস্ত ফাঁকা বুলি বন্ধ করো আর কাজে লেগে যাও। শারীরিক এবং মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে একসময় নাজিব কাঁদতে শুরু করে। তখনই সেখানকার ভেড়াগুলো আওয়াজ করে নাজিবকে একটু সাহস যোগায়। এই মরু প্রান্তে পশুগুলোই তখন নাজিবের শক্তি এবং বন্ধু দুই হয়ে ওঠে। এইভাবেই অনেকগুলো দিন কেটে যায়। নাজিবও তখন পরিস্থিতির চাপে পড়ে ভেড়া চড়ানো থেকে দুধ দোয়ানো সমস্ত কাজেই পারদর্শিতা অর্জন করেছে। এইভাবেই একদিন শেখের গাড়ির কাছে এসে নিজের চেহারা দেখে ফেলে, আর নিজের চেহারা দেখা মাত্রই সে আঁতকে ওঠে। নাজিবের চেহারা তো পুরোপুরি বদলে গিয়েছিল।
তার শরীরের রং গাঢ় তামাটে হওয়ার সঙ্গে সঙ্গে শারীরিক গঠনেও এসেছিল আমূল পরিবর্তন। তার চুল দাড়ি বেড়ে তাকে যেন দুপেয় কোনো জন্তুর মতো দেখাচ্ছিল। নাজিবের চোখে জল আসে। ঠিক সেই সময় সেই বয়স্ক শেখ নাজিবকে ঠক্কর মেরে বলে, কাজ ছেড়ে আয়নায় কি নিজের সুন্দরতা দেখছো? যাও নিজের কাজ করো। নাজিব যাওয়ার সময় গাড়িতে থাকা একটি কাঁচ নিয়ে তার দাড়ি এবং চুল কাটার অনেক চেষ্টা করে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। মায়ের কথা মনে করে নাজিব খুব কাঁদতে শুরু করে। একটি জায়গায় বসে নাজিব বলে, মা, আমি আর এই কাজ করতে পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর পেরে উঠছি না। এই কথা বলতে বলতে সে খুব জোরে জোরে কেঁদে ওঠে। নাজিব ঠিক করে যে সে এবার অবসর নেবে, অর্থাৎ আত্মহত্যা করবে। নাজিব একটি পাহাড়ের চূড়ায় চলে যায়। সে বুঝে গিয়েছিল যে তার এই দাসত্বের জীবনের কোনো অবসান নেই, তাই আত্মহত্যায় একমাত্র পথ। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে নাজিবের নজর পড়ে পাহাড়ের নিচে পড়ে থাকা একটি শরীরের ওপরে। কিছু শকুন সেই শরীরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেতে শুরু করেছিল। নাজিব সঙ্গে সঙ্গে নিচে গিয়ে দেখলে সে দেখে যে সেই শরীর আসলে অন্য কারণ নয়, সেই শরীর ছিল সেই শেখের খামারে কাজ করা সেই হিন্দি ভাষী ভৃত্যের। না জানি কতদিন ধরে ওই শরীরটি বালির মধ্যে পড়ে আছে, আর সেই শকুনের দল তার শরীরের কোনো কিছুই আর অবশিষ্ট রাখেনি। ঠিক সেই সময় সেই শকুনের দল নাজিবের ওপরে হামলা করে দেয় এবং তাদের ধারালো ঠোঁট দিয়ে নাজিবের শরীর রক্তাক্ত করে ফেলে। নাজিব কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সে এটা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে যে যদি সে পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দেয় এবং তারপরেও জীবিত থাকে, তবে এই শকুনের দল তাকে ওইভাবেই ছিঁড়ে ছিঁড়ে খাবে। সেই ভয়ে সে আত্মহত্যার কথা বাদ দেয়। নাজিব নিজের জায়গায় ফিরে আসে। ব্যাগ থেকে শাইনুর দেওয়া সেই আচারের কৌটো বের করে তার ঘ্রাণ নিতে শুরু করে। এইভাবে সে নিজের পরিবারের মানুষদের অনুভব করতে থাকে। এই দৃশ্য সত্যিই হৃদয় বিদারক ছিল। এবার একদিন নাজিব ভেড়া চড়াতে চড়াতে এই মরুভূমি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু ঠিক তখনই সেই বয়স্ক শেখ নাজিবকে দেখে ফেলে আর গুলি চালিয়ে তাকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে নাজিব তার নাগালে এলে সেই ব্যক্তি বন্দুকের বাট দিয়ে নাজিবের একটি পা ভেঙে দেয় এবং শরীরের নানা জায়গায় বেধড়ক আঘাত করতে থাকে। রাত হতে তারা নাজিবকে একটি অন্ধকার জায়গায় বেঁধে রেখে দেয়। খাবার তো অনেক দূরের কথা, তাকে এক ফোঁটা জলও দেওয়া হয় না। তৃষ্ণায় তার প্রাণ ফেটে যায়। অবশেষে অনেক চেষ্টা করে সে তার হাত দুটি খোলে এবং জানোয়ারগুলির সাথে পশুর মতোই জলপান করতে শুরু করে। দেখতে দেখতে অনেকগুলি দিন কেটে যায়। এইভাবেই একদিন নাজিব ভেড়া চড়াতে গেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই সেখানে বরফের বৃষ্টি শুরু হয়। নাজিব সঙ্গে সঙ্গে নিজের ভেড়াগুলোকে নিয়ে একটি গুহার তলায় আশ্রয় নেয়। গুহায় বসে সঙ্গে আনা শুকনো রুটি খেয়ে কোনোভাবে নিজের খিদে মেটায়। ঠিক তখনই গুহার মধ্যে থেকে একটি অদ্ভুত সুর শুনতে পায়, একটি সুন্দর সুর। সেই সুর ফলো করতে করতে নাজিব এই পাহাড় থেকে পেরিয়ে পাহাড়ের অপর প্রান্তে চলে যায়, যেখানে দূরে একটি তার মতোই জীর্ণ ব্যক্তিকে সে দেখতে পায়। এই ছেলেটি অন্য কেউ ছিল না, সে ছিল হাকিম। অত্যাচারে তারও অবস্থা সঙ্গীন হয়ে পড়েছিল। বছর শেষে দাদাকে কাছে পেয়ে হাকিম তাকে জড়িয়ে ধরে এবং কেঁদে কেঁদে বলে, দাদা, ওরা আমাকেও নানান জায়গায় কাজে রেখেছিল। কোনোদিন মন গেলে আমাকে খেতে দেয়, আবার কোনো দিন দেয় না। চলো না দাদা, আমরা এখান থেকে পালিয়ে যাই। নাজিব বলে, ভাই, আমি অনেকবার এখান থেকে পালাবার চেষ্টা করেছি, কিন্তু এই মরুভূমির কোনো শেষ সীমানা আমি খুঁজেই পাইনি। এইভাবেই দুই ভাইয়ের মধ্যে একটি করুণ হৃদয় বিদারক কথোপকথন চলে। হাকিম তার দাদাকে বলে যে, ঠিক আছে দাদা, যদি পালাতে নাও পারি, অন্তত মরার আগে একবার তোমাকে দেখে ফেললাম, এটাই আমার কাছে অনেক কিছু। ঠিক সেই সময়েই দূরে হাকিমের শেখ আসতে থাকে। তাকে দেখে ভয়ে হাকিম তার দাদার কাছ থেকে বিদায় নেয় এবং এটাও বলে যায় যে তারা আবারও এই জায়গায় পরে দেখা করবে।
এবার ঠিক কিছুদিন পরে নাজিব ভেড়া চড়াতে থাকে এবং তখনই সে দূরে হাকিমকে দেখতে পায়। হাকিম ইশারায় তার দাদাকে সেই স্থানে ডাকে এবং তার দাদার জন্য একটি স্থানে একটি চিঠি লিখে সেখান থেকে চলে যায়। নাজিব তার ঘোড়া পা নিয়ে কোনো মতে সেই জায়গায় পৌঁছায়। সেই জায়গায় যেতেই পেপারটি হাওয়ায় উড়ে যায়, কিন্তু নাজিব কোনো না কোনোভাবে সেই পেপার সংগ্রহ করে সেটি পড়তে শুরু করে। এই চিঠিতে হাকিম তার দাদাকে জানায়, দাদা, আমি যে শেখের কাছে কাজ করি সেখানে ইব্রাহিম নামক একটি আফ্রিকান ছেলেও কাজ করে, আর ইব্রাহিম এখানকার সমস্ত রাস্তা চেনে। আমি ইব্রাহিমকে আমাদের কথা জানিয়েছি। ইব্রাহিম কথা দিয়েছে যে সে আমাদের তার সঙ্গে এই জায়গা থেকে নিয়ে যাবে। তো দ্বিতীয় দিন নাজিব লুকিয়ে ইব্রাহিম এবং হাকিমের সঙ্গে একটি গোপন জায়গায় দেখা করে। দীর্ঘদিন অভুক্ত থাকার কারণে নাজিবের মুখ থেকে একটাও কথা বের হয় না। সে খুব ইশারায় ধীরে ধীরে তাদের সাথে কথা বলে। ইব্রাহিম জানায় যে কিছুদিন পরই বয়স্ক শেখের মেয়ের বিয়ে আছে, তাই সমস্ত শেখ সেই বিয়ের অনুষ্ঠানে যাবে। সেই সুযোগেই আমরা এখান থেকে পালিয়ে যাব। তো নাজিব এবং হাকিমও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুদিন পরে শেখ তার মেয়ের বিয়ের জন্য ভেড়াগুলির খাবার মজুত করে শহরে রওনা দেয়। সমস্ত শেখ চলে যাওয়ার পরে নাজিব সঙ্গে সঙ্গে জলের ট্যাঙ্কির কাছে গিয়ে দীর্ঘ বহু বছর পরে স্নান করতে শুরু করে। তারপরে শরীর থেকে দাসত্বের সমস্ত কাপড় খুলে বাড়ি থেকে পরে আসা সেই জামা কাপড় পরে নেয় যেটা পরে সে এখানে এসেছিল। বেচারার প্যান্টও ফিট আসে না। অত্যাচার এবং অভুক্ত থাকার কারণে তার শরীরে মাংস প্রায় ছিল না বললেই চলে। নাজিব এত স্লিম হয়ে গিয়েছিল যে সেই প্যান্ট তার কোমর থেকে খুলে পড়ে যায়। তো নাজিব একটি দড়ি দিয়ে সেই প্যান্ট কোমরের সাথে বেঁধে দেয় এবং স্ত্রীর বানানো সেই আচারের অবশিষ্ট অংশ মুখে পুড়ে নেয়। সেই স্থান ত্যাগ করার পূর্বে নাজিব সেই ভেড়াগুলোকে শেষবারের মতো জল, ঘাস, খাবার খাইয়ে তাদের কাছ থেকে অন্তিম বিদায় নেয়। যাওয়ার পূর্বে সেই জুতো দুটো পায়ে গলিয়ে নেয় যেটা পরে সে বাড়ি থেকে এখানে এসেছিল। হঠাৎই নাজিবের নজর পড়ে তার আস্তানা সেই পুরনো ভাঙা গাড়িটির ওপরে তার স্ত্রীর নাম লেখা রয়েছে। বিগত কয়েক বছর ধরে সে এইভাবেই তার স্ত্রীর নাম এখানে লিখে এসেছিল, তবে স্থান ত্যাগের পূর্বে সে সেই নাম মুছে দেয়। নাজিব চাইছিল না তার কোনো অবশিষ্ট অংশ এই নরক প্রান্তরে পড়ে থাকুক। যাই হোক, কিছু সময় পরে হাকিম, নাজিব এবং ইব্রাহিম নিজের নিজের শেখের কাছ থেকে পালিয়ে তাদের দাসত্বের মুক্তির যাত্রা শুরু করে। দীর্ঘ মরুভূমি হাঁটতে হাঁটতে তৃষ্ণায় তাদের প্রাণ ওষ্ঠাগত হয়। ইব্রাহিম দূরে একটি শেখের আড্ডা দেখতে পেয়ে সেখানে লুকিয়ে চলে যায় এবং জল সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু বিষয়টি শেখের নজরে এলে সেই শেখ সেই তিনজনের ওপরে গুলি বর্ষণ করতে শুরু করে দেয়। কোনোভাবেই তারা প্রাণ বাঁচিয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করে আর এক পর্যায়ে ক্লান্ত হয়ে বালিতেই শুয়ে পড়ে। সকাল হলে যখন তারা ঘুম থেকে ওঠে তারা দেখে যে বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে তারা শুয়ে আছে। আসলে গত রাতে শেখের কাছ থেকে প্রাণ বাঁচাতে তারা যখন এদিকে ওদিকে ছুটেছিল তখনই ইব্রাহিম তার রাস্তা হারিয়ে ফেলে। ইব্রাহিম নিজেই বুঝতে পারে না তারা এখন কোথায় আছে আর এবার তাদের কোন দিকে যেতে হবে। তবে ইব্রাহিম জানায় যে তাদের সূর্যের দিশা বরাবর হাঁটতে হবে। নাজিব এবং হাকিম ইব্রাহিমকে ফলো করে তাদের যাত্রা জারি রাখে। কিছু দূর যাওয়ার পরে নাজিব লক্ষ্য করে যে একটি উট জল খাচ্ছে। ইব্রাহিম হাকিমকে বোঝায় যে সেখানে কোনো জল নেই, কিন্তু সামান্য জলের আশায় হাকিম সেই জায়গায় ছুটে চলে। এবার সেই জায়গায় পৌঁছাতেই হাকিম দেখে আসলেই সেখানে কোনো জলের চিহ্ন নেই, একটি উট সেখানে মরে পড়ে আছে। যাই হোক, কিছু দূর যাওয়ার পরে তারা নামাজ পড়তে শুরু করে। ঠিক সেই সময় মরুভূমির বালি থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আসে। ইব্রাহিম কোনোভাবে হাকিমকে সরিয়ে নেয়, কিন্তু নাজিব সেখানে ফেসে যায়। সাপটি ধীরে ধীরে নাজিবের পা জড়িয়ে ধরে। ইব্রাহিম নাজিবকে বলে, ভাই, তুমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকো। নাজিবও সেই কথা মতো সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পরে সাপগুলো সেখান থেকে চলে যায়। দীর্ঘ সময় খালি পায়ে তপ্ত বালিতে দাঁড়িয়ে থাকার জন্য নাজিবের পায়ে ফোসকা পড়ে যায়। ইব্রাহিম তার মাথার টুপি খুলে নাজিবের পায়ে জুতোর মতো করে পরিয়ে দেয়, যাতে নাজিবের আর চলতে অসুবিধা না হয়। তারা আবারও যাত্রা শুরু করে। এক পর্যায়ে হাকিম পাগল প্রায় হয়ে ইব্রাহিমকে দোষারোপ করতে শুরু করে যে তুমি রাস্তা না জেনে এই
আমাদের ফাঁসিয়ে দিয়েছো, ওখানে অন্তত আমাদের এইভাবে জল না খেয়ে মরতে হতো না। ইব্রাহিম নিজেকে অসহায় বোধ করে। সে আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে তিনি তাদের এই বিস্তীর্ণ মরণ ফাঁদ থেকে উদ্ধার করতে আসেন। এদিকে দীর্ঘ যাত্রার পরে এক পর্যায়ে হাকিম সামান্য জলের জন্য মৃতপ্রায় হয়ে পড়ে। তখন উপায় না পেয়ে ইব্রাহিম তার শরীরের ঘাম দিয়ে হাকিমের গলা ভিজিয়ে দেয়। কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে তারা আবারও যাত্রা শুরু করে। এক পর্যায়ে হাকিমের অন্তিম সময়ের মরীচিকা নজরে আসে। সে দেখে দূরেই শহর দেখা যাচ্ছে। পাগল প্রায় হয়ে হাকিম সেই দিকে ছুটতে শুরু করে। এক পর্যায়ে হাকিম খিদে মেটাতে 2 মুঠো বালি মুখের মধ্যে পুরে নেয় এবং অবশেষে রক্তবমি করে হাকিম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নাজিব এটা ভেবে ভেঙে পড়ে যে সে যখন এই জায়গায় এসেছিল তার ভাইকে সুস্থ সবলভাবেই নিয়ে এসেছিল, কিন্তু আজ সে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারল না। বাড়ি ফিরে যাওয়ার মনোবল হারিয়ে নাজিব ভাইকে আঁকড়ে ধরে বসে থাকে। এই পর্যায়ে হঠাৎ ইব্রাহিম লক্ষ্য করে যে তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আর হঠাৎ তার নজর পড়ে দূরের বয়ে আসা ঘূর্ণিঝড়ের দিকে। ইব্রাহিম কোনোভাবে নাজিবকে সরিয়ে নিয়ে আসে। ততক্ষণে হাকিমের শরীরের ওপরে বালির মোটা স্তর পড়তে শুরু করেছে। ইব্রাহিম এবং নাজিব প্রাণে বেঁচে গেলেও হাকিমের শরীর কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। ইব্রাহিম নাজিবকে বোঝায় যে যতক্ষণ না আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করছি ততক্ষণ আমাদের হাঁটতে হবে, কিন্তু নাজিবের পায়ের অবস্থা তখন সহ্যর সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। নিরুপায় হয়ে ইব্রাহিম তার পায়ের জুতো খুলে নাজিবের পায়ে পরিয়ে দেয়। ঠিক সেই সময় ইব্রাহিমের নজর পড়ে একটি গিরগিটির দিকে। ইব্রাহিম আনন্দে লাফিয়ে ওঠে, এটা ভেবে যে তারা হয়তো জনবসতির খুব কাছাকাছি চলে এসেছে। নাজিবকে সেই কথা বলা মাত্র নাজিব সেই দিশায় পাগলের মতো ছুটতে শুরু করে এবং দূরেই একটি পুকুর দেখতে পায়। ইব্রাহিম একটি ছোট কাপড়ে জল নিয়ে তা দিয়ে নাজিবের ঠোঁট ভিজিয়ে দেয়। ইব্রাহিমের নজরে একটি ফাঁকা পানীয়র বোতল পড়ে। সে আরও নিশ্চিত হয়ে যায় যে রোড সামনেই আছে। সেই বোতল দিয়ে ইব্রাহিম একটি সুন্দর সুর বের করে আর সমস্ত পাখির দল সেই দিকেই ছুটে আসে। ইব্রাহিম নাজিবকে বোঝায় যে সামনের দিশায় গেলেই রোড পাওয়া যাবে। নাজিব উদ্ভ্রান্তের মতো সেই দিকে ছুটতে শুরু করে, কিন্তু কোথায় রোড? চারিদিকে তো শুধুমাত্র মরুভূমি। এক পর্যায়ে ইব্রাহিম এবং নাজিব মনোবল হারিয়ে সেই বালির মধ্যেই শুয়ে পড়ে। আবারও নেমে আসে একটি ঘন কালো রাত। পরের সকাল হতে যখন নাজিবের ঘুম ভেঙে যায় সে ইব্রাহিমকে কোথাও দেখতে পায় না। অনেক চিৎকার করার পরও সে ইব্রাহিমকে কোথাও দেখে না। নাজিবের নজর পড়ে যে ইব্রাহিম সেই জায়গা ছেড়ে যাওয়ার আগে তার জন্য 1 বোতল জল নামিয়ে গেছে, অর্থাৎ ইব্রাহিম তার গন্তব্যে পৌঁছে গেছে। সেই জল পান করে নাজিব আবারও হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ অতিক্রম করার পর হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার হাতের বোতল গিয়ে পড়ে সামনের রোডে। আমরা দর্শকরা যেন এই দৃশ্য দেখে নিজেদের প্রাণ ফিরে পাই। এবার কিছু সময় পরেই নাজিবের জ্ঞান ফিরে আসে। নাজিব অনেক শক্তি সংগ্রহ করে গাড়িগুলোর কাছ থেকে লিফট চায়, কিন্তু প্রত্যেকটি গাড়ি নাজিবকে ক্রস করে চলে যায়। এবার কিছু সময় পরে এক শেখ গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়েই পেরিয়ে যেতে থাকে। সে নাজিবের এমন অবস্থা থেকে তাকে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠিয়ে নেয় এবং পান করার জন্য তাকে জল দেয়। সেই শেখ নাজিবকে শহরে ড্রপ করে দেয়। আর তারপরে নাজিব গিয়ে পৌঁছায় এক মালায়ালাম ব্যক্তির বাড়িতে। তাকে দিনের পর দিন সেবা করে সেই ব্যক্তি সুস্থ করে তোলে। সেই ব্যক্তি নাজিবের চুল দাড়ি কেটে পোশাক পরিবর্তন করে খাবার এবং জল দিয়ে তার আগের রূপ কিছুটা ফিরিয়ে আনে। নাজিব সেই ব্যক্তিকে তার বাড়ির সম্পর্কে সমস্ত কিছু জানায়। সেই ব্যক্তি নাজিবের বাড়ির ঠিকানা খুঁজে সেখানকার ফোন নাম্বার জোগাড় করে। বিগত 5 বছর পরে নাজিব তার স্ত্রী শ্রেনুর সাথে কথা বলে। এই দৃশ্যে চোখের জল ধরে রাখা মুশকিল। তারপর সেই মালায়ালাম ব্যক্তি নাজিবকে বাড়ি পাঠানোর জন্য তাকে পুলিশের কাছে ছেড়ে আসে। এরকম রিফিউজি যাদের পাসপোর্ট থাকে না তাদের সৌদি আরবের পুলিশেরা নিজের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেয়। সেই পুলিশ স্টেশনে নাজিব ইব্রাহিমের ফটো দেখে। হয়তো ইব্রাহিম মারা গেছে কিংবা মিসিং। এই বিষয়টি বুঝতে পেরে নাজিবের চোখে আবারও জল আসে। এবার পরের দিন নাজিবের মতো লোকেদের পুলিশ একটি লাইনে দাঁড় করিয়ে দেয় এবং একের পর এক শেখ এসে তাদের দেখতে শুরু করে।
এক শেখ তার পালিয়ে আসা বৃদ্ধকে খুঁজে পায় এবং তাকে মারতে মারতে আবারও পুরনো ডেরায় নিয়ে যায়। এই পর্যায়ে নাজিবের বয়স্ক শেখও সেখানে আসে এবং নাজিবকে চিনতে পেরে নিজের বেল্ট দিয়ে তাকে মারতে শুরু করে। নাজিব অনুরোধ করে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু পরক্ষণেই আমরা জানতে পারি এই সবটাই নাজিবের কল্পনা ছিল। নাজিবের বয়স্ক শেখ নাজিবকে একবার দেখে সেখান থেকে চলে যায়। পাশের ব্যক্তি নাজিবকে বলে যে উনি তোমার শেখ নন, তুমি অন্যের পাসপোর্ট এবং ভিসায় এসেছিলে বলে উনি তোমাকে তুলে নিয়েছিলেন। নাজিব এবার যেন স্বস্তি পায়। তার মুক্তির পথে তাকে আর কতগুলো পরীক্ষা দিতে হবে এটা ভেবে এসে কান্নায় ভেঙে পড়ে। এবার ইন্ডিয়ায় ফেরত পাঠানোর পূর্বে নাজিবকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই জেল খাটার পরে নাজিবের সেই দিন চলেই আসে যখন সে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে ওঠার আগে নাজিব তার পরিবার এবং সন্তানের জন্য বলে ওঠে, আমি জানি আমাকে নেওয়ার জন্য তোমরা সকলেই স্টেশনে দাঁড়িয়ে থাকবে, তবে তোমাদের দেওয়ার মতো আমার বাকি আয়ুটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই স্যাড এন্ডিং দিয়েই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির কাহিনী কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। পরের দিন আবার চলে আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।